আমদানিকারক ছাড় না করায় চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠছে ৩৯৯টি গাড়ি। আছে এমপি কোটায় আসা ২১ কোটি টাকা মূল্যের দুটিও। নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান ব্যবসায়ীদের। ব্যাংকে রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পাচারের অর্থ ফেরাতে খুব শীঘ্রই টাস্ক ফোর্স গঠন হবে। নদী দখল করে কুড়িগ্রামে বানানো হয়েছে অসংখ্য পুকুর। মাঝখানে বাঁধ দেয়ায় বন্ধ পানি প্রবাহ। অনাবাদি জমিতে পরিণত হয়েছে উজানের হাজার। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বিদেশ থেকে আমদানি করা ৩৯৯টি গাড়ি আমদানিকারক ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এমপি কোটায় আনা ২১ কোটি টাকা মূল্যের দুটি গাড়িও নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘসূত্রিতায় মূল্যবান এসব গাড়ি স্ক্র্যাপ হওয়া থেকে বাঁচাতে নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। আমদানি পরবর্তীতে ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য ৩৯৯টি গাড়ি কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ মানের মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার যেমন রয়েছে, তেমনি রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার এবং BMW ব্র্যান্ডের দামি গাড়িও। দীর্ঘদিন ধরে এসব গাড়ি বন্দরে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখায় দ্রুত নিলামে বিক্রির তাগদা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা অকুপাই করে আছে। আমরা চাই জরুরি ভিত্তিতে এগুলো অকশন করা হোক এবং কাস্টমস কর্তৃক এগুলো নিষ্পত্তি করে আমাদের জায়গাটা আমাদেরকে খালি করে দেওয়া হোক। এই অবস্থায় প্রথম পর্যায়ে ১৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ এবং ৫ কোটি ১৭ লাখ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার ১৮ সেপ্টেম্বর নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে ল্যান্ড ক্রুজার গাড়িটি কুমিল্লা ৭ আসনের সাবেক সংসদ আলী আশরাফের। ১৬ কোটি টাকা মূল্যের গাড়িটির আমদানিকারক হিসেবে ঢাকার একটি প্রতিষ্ঠানের কথা বলা হলো। এটিও এমপি সুবিধায় আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। একজন সংসদ সদস্য উনি আমদানি করেছিলেন, মানে বিল অফ এন্ট্রিটা বা ইয়েটা ওনার নামে দেয়া। আর যেটা মার্সিডিজ বেঞ্জ, যেটা জেসি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান গুলশানে বোধহয় কার ইম্পোর্টার, তাদের নামে আমদানিকৃত। এদিকে কঠোর নিয়ম এবং দীর্ঘসূত্রিতার কারণে চট্টগ্রাম বন্দরে সেটে থাকা মূল্যবান বেশ কিছু গাড়ি বারবার নিলাম ডেকেও বিক্রি করা যায়নি। নিলামের জন্য এনে রাখা অন্যান্য দামি গাড়ির সঙ্গে সাবেক সংসদ উপনেতা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামে আমদানি করা গাড়িও দেখা গেছে বন্দরের কার শেডে। বিক্রি না হওয়া অন্তত ৮০টি গাড়ি সম্প্রতি কেটে টুকরো করে স্ক্র্যাপ করা হয়েছিল। এই ধরনের দামি গাড়ির ক্ষেত্রে স্ক্র্যাপের মতো অপচয় প্রতিরোধে নিলাম প্রক্রিয়া সহজীকরণের কথা বলছেন শিল্প মালিকেরা। পাওয়ার পরে যে প্রসেসগুলো আছে, ডকুমেন্টেশনের যে ঝামেলাগুলো আছে, সেগুলো যিনি টেন্ডারটা পাবে তার পোহাতে হবে। কিন্তু এটা তো টোটাল একটা প্যাকেজ হওয়া দরকার, যে আমি টেন্ডার জিতবো প্লাস আমি এই গাড়িটা যেরকম রাস্তায় নিয়ে চালাতে পারি কিংবা বিক্রি করতে পারি, সেই ধরনের একটা সিস্টেমে তো আসতে হবে। বিশ্ববাজারে অভিজাত ব্র্যান্ডের এসব গাড়ির দাম ১ থেকে ২ কোটি টাকা হলো আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশে ৮১০% শুল্ক আদায় করা হয়। এক্ষেত্রে এমপি কোটায় আনা গাড়িগুলোর শুল্ক মওকুফের বিধান রয়েছে। চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে এই ৩৯৯টি গাড়ি নিলামে বিক্রি করার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা। এই টাকা জলে যাওয়ার আগেই গাড়িগুলো দ্রুত নিলামে বিক্রি করা উচিত। এর আগেও অসংখ্যবার নিলামে বিক্রি করতে না পারা মহামূল্যবান গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে হয়েছে। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। পাচারের অর্থ ফেরাতে খুব শিগগিরই টাস্ক ফোর্স গঠন হবে। বিগত সরকারের ব্যাংক খাতের নীতিও পর্যালোচনা করা হবে। রোববার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকিং খাতের বাইরে নেওয়া ৭০,০০০ কোটি টাকার মধ্যে ৩০,০০০ কোটি টাকা ফেরানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এস আলমের সম্পত্তি নিজ দায়িত্বে কিনতে হবে বলেও সতর্ক করেন গভর্নর। সরকার পতনের পর আরও দৃশ্যমান হয় ব্যাংক খাতের নড়বড়ে অবস্থা। ধুঁকতে থাকা এ খাতকে স্থিতিশীল করতে নানা সংস্কারের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক।
তারই ধারাবাহিকতায় বিগত সরকারের আমলে ব্যাংক খাতে নেয়া নানা নীতি পর্যালোচনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আভাস দেন ব্যাংকিং কোম্পানি আইন পরিবর্তনের। অবশ্যই ব্যাংকিং কোম্পানি অ্যাক্টকে মডিফাই করতে হবে। আমরা ওই পলিসিগুলোকে রিভিউ করব। ওই পলিসি হয়তো দেখা গেল যে শুধুমাত্র 10টা লোকের জন্য স্বার্থ সার্ভ করছে, সেক্ষেত্রে আমরা পলিসি ক্যান্সেল করে দেবো। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর জানান, আগের সরকারের সময় 70,000 কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়ায় তারল্য সংকট তৈরি হয়েছিল। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার 30,000 কোটি টাকা ফেরানোয় সংকট কাটতে শুরু করেছে। প্রায় 70,000 কোটি টাকার মতো ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল, যে কারণে লিকুইডিটি শর্টেজটা বাজারে ছিল। এটার 30,000-এর মতো ফেরত চলে এসছে ব্যাংকিং খাতে। আমরা 95% পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপদ তোমরা নিবে না, তাহলে তো আমার একটা চাপ কমে যাচ্ছে ব্যাংকের উপর থেকে। সেই উদ্দেশ্যেই এই ঘোষণাটা দেওয়া, তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই। এদিকে পাচারের অর্থ ফেরাতে শিগগিরই দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতায় টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে, ফরেন মিনিস্ট্রি, এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করার জন্য একটা টাস্কফোর্স করা হবে। এসএলএম গ্রুপের সম্পদ নিজ দায়িত্বে কিনতে হবে বলেও সতর্ক করেন গভর্নর। তারা নিজ দায়িত্বে কিনবে, এটার মালিকানার গ্যারান্টি কিন্তু আমরা দেব না। কর্মীদের স্বার্থে কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংক জব্দ করেনি বলেও জানান গভর্নর। বাংলাদেশি এক্সপার্টদের একটা জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, চলতি মাসেই নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ। আশার আলো দেখছেন প্রবাসীরা। কর্মসংস্থান যাচাই করে যাওয়ার আহ্বান বাংলাদেশ মিশনের। পাশার নদী দখল করে বানানো হয়েছে অসংখ্য পুকুর। মাঝখানে বাঁধ দেয়ায় বন্ধ পানি প্রবাহ। পানি নিষ্কাশন না হওয়ায় উজানের হাজার হাজার একর ফসলি জমি পরিণত হয়েছে অনাবাদি জমিতে। দখলদারদের উচ্ছেদে এলাকাবাসী আন্দোলন করলেও তা কাজে আসেনি, যদিও জেলা প্রশাসনের দাবি অবৈধ দখলদার উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পাখির চোখে দেখলে মনে হবে অসংখ্য খণ্ড খণ্ড পুকুর বা মাছের ঘের। দেখে বোঝার উপায় নেই এটি এক সময়ের খরস্রোতা ও গভীর চাকির পশার নদী। দখলের কারণে এখন অস্তিত্ব সংকটে প্রাকৃতিক জলাধারটি। কুড়িগ্রামের ইটাকুড়ি থেকে থেতরাই পর্যন্ত প্রায় 20 কিলোমিটার নদীর 5টি মৌজা বিল শ্রেণীভুক্ত, যার আয়তন 265.13 একর। এর মধ্যে 235 একরই দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছেন নানা অবকাঠামো ও মৎস্য খামার। প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে 22 জন দখলদারের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। পানিটা এই দিক দিয়ে এসে এই দিকে চলে গেছে, এখন তো সব বন্ধ করে দিচ্ছে। হাজার হাজার একর জমি আবার নষ্ট হয়ে যাচ্ছে। যখন যে সরকার এসেছে এর মধ্যে তাদের লোকজন ক্ষমতাসীনরা দখল করে নিয়ে পুকুর বানিয়েছে। চাকির পশার নদীর মাঝ বরাবর এভাবেই আড়াআড়িভাবে প্রায় 500 মিটার পাকা সড়ক নির্মাণ করে বন্ধ করা হয়েছে মূল প্রবাহ। এর ফলে উজানের প্রায় 20,000 হেক্টর আবাদি জমি অনাবাদিতে পরিণত হয়েছে। কয়েকজন কৃষক জানালেন কিভাবে বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা তৈরির ফলে ধ্বংস হয়েছে ফসলি জমি। পানিটা যাওয়ার যে রাস্তাটা ছিল সেখানে একটা আড়াআড়িভাবে একটা পাকা রাস্তা তৈরি করা হয়েছে, সেখানে কোনো ব্রিজ নাই। 3 ফসলি জমি, এখন এক ফসলি যে করি তারও আমরা জলাবদ্ধ জানতে পাই না। নদী উদ্ধারে বিভিন্ন সময় নদী কমিশন ও উচ্চ আদালত নির্দেশনা দিলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যা প্রয়োগ করা দরকার বর্তমান প্রশাসন তাই প্রয়োগ করবে। তবে জেলা প্রশাসনের দাবি নদী উদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানে কিছু জমি পূর্বে ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়েছে, তার প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। তাছাড়া এখানে বেশ কিছু অবৈধ দখলদারও আছে, তাদেরকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে। চাকির পশার নদীর উৎপত্তি ইটাকুড়ি আর প্রবাহ মিলেছে তিস্তায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, কুড়িগ্রাম। অত্যাধুনিক গ্রিন হাউস গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব স্থাপন করা হয়েছে বরিশালে। বিজ্ঞানীরা বলছেন এই ল্যাব 24 ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিন হাউস গ্যাস নির্গমন হয় তার তথ্য সংগ্রহ করবে, পাশাপাশি নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করবে। এর মধ্য দিয়ে ধান থেকে মিথেন গ্যাস বায়ুমণ্ডলে কতটুকু নির্গত হচ্ছে সহজেই জানা যাবে। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট।
ধান খেতে বসানো হয়েছে অত্যাধুনিক গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরূপণ যন্ত্র। 24 ঘন্টায় স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নির্গমন করে তার তথ্য সংগ্রহ এবং নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করছে যন্ত্রগুলো। বরিশাল নগরীর সাগরদী এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে ধানের জাত গবেষণা প্লটে যন্ত্রগুলোর পাশাপাশি স্থাপন করা হয়েছে ডিজিটাল ল্যাব। ধান থেকে কতটুকু মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড ও পানি নির্গমন হচ্ছে 3টি মেশিনের মাধ্যমে প্রতি মুহূর্তে তা পর্যবেক্ষণ করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। বিভিন্ন জায়গায় এটা একটা প্রোপাগান্ডা আছে যে ধান ক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়, ধান গাছ গ্রিনহাউস গ্যাস গ্রহণও করে। তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। গবেষকরা জানান, বাংলাদেশ ধান উৎপাদন ক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য অন্যতম দেশ হতে পারে না। অত্যাধুনিক এই ল্যাব স্থাপনের ফলে এ বিষয়ে সারা বছরের তথ্য উপাত্ত এবং তার পর্যালোচনা করা যাবে। ধান ক্ষেত কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেই, সে শুধু নিঃসরণই করে না, সে কিন্তু নেয়, মানে ব্যালেন্স হয় এখানে। তা আমরা দেখবো যে দিন শেষে ব্যালেন্সটা কতটুকু। বরিশালে 1 বছর তথ্য সংগ্রহের পর সারা দেশের বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হবে ল্যাবটি। এ গবেষণার ফলাফল দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ধান উৎপাদনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে বলে আশা বিজ্ঞানীদের। ধান চাষ করে পরিবেশ নষ্ট হচ্ছে না, বরং ধান চাষ পরিবেশ ধান গাছ আরও আমাদের গ্রিনহাউস গ্যাস অ্যাবজর্ব করে আমাদের পরিবেশকে বরং রক্ষা করতেছে। তো অবশ্যই একটা নতুন গবেষণা একটা দ্বার উন্মোচন হবে বলে আমি মনে করতেছি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে ল্যাবটি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ ও অকেজো হয়ে পড়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্লুইস গেট। এতে বৃষ্টির পানি আটকে ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এমনকি পর্যাপ্ত নিষ্কাশন না হওয়ায় মাঝে মাঝে পানি উঠে যাচ্ছে বসত বাড়িতেও। দ্রুত সংস্কার অথবা অপসারণ করে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। তবে শিগগিরই সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 6 দশক আগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় নির্মাণ করা হয় একটি স্লুইস গেট। দীর্ঘদিন সংস্কার না করায় গেটটির 15টি কপাটের মধ্যে বেশিরভাগই অকেজো। স্লুইস গেটটি দিয়ে গলাচিপা সদর ইউনিয়ন, পানপট্টি ইউনিয়নের রতনদি ও তালতলি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় বর্ষা মৌসুমের পানি নিষ্কাশন হয়। এছাড়া স্লুইস গেটের উপর দিয়ে গলাচিপা ও রাঙাবালি উপজেলার বাসিন্দারা যাতায়াত করেন। বর্তমানে অকেজো হওয়ায় বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ফসলি জমিতে, এমনকি মাঝে মাঝে পানি উঠে যাচ্ছে বসত বাড়িতেও। অন্যদিকে জরাজীর্ণ হওয়ায় যাতায়াত করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক জায়গায় ভাঙ্গে গেছে, কৃষক অনেক লস হইতেছে। পাকা যাওয়া রয়েছে, পানি উঠলে নামে না, রোয়া পাতা পচে যাইতে আছে, পানি উড়াইতেও পারতে আসি না, নামাইতেও পারতে আসি না। তলায় গেলে মাছ, আমাদের চাষ করা মাছ আমাদের নামিয়ে যায়। বর্ষাকালে যে অবস্থা, যে পরিস্থিতি ভয়াবহ, বাড়ি ঘরে পানি উঠতে যায়, আমরা চলাফেরা অনেক কষ্ট হয়। রাস্তাটাও ভেঙে গেছে কিছু কিছু জায়গা। ভিতরে আমার কৃষি মানুষে কোনো সময় পানি পায়, কোনো সময় পায় না। এই স্লুইসের রিপেয়ারিং কাজ চলুক, নতুন করে সংস্কার। বারবার জানানোর পরও সমাধান মেলেনি বলে জানায় কৃষি বিভাগও। পানি উন্নয়নকে বারবার মৌখিক এবং লিখিতভাবেও জানিয়েছি। এমনকি জেলা উন্নয়ন সমন্বয় সভা বিষয়টিতে আলোচনা হয়েছে যে এটা দ্রুততার সহিত তারা আমাদেরকে মেরামত করে দেয়। মেরামত করে দেওয়ার ফলে কৃষকরা ওই এলাকার লাভবান হতে পারবে, তারা উৎপাদন অব্যাহত রাখতে পারবে। তবে শীঘ্রই স্লুইস গেটটি সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। খুব শীঘ্রই কাজগুলো শুরু হবে। কাজগুলো শুরু হলে আমাদের বোয়ালিয়া স্লুইস গেট সহ এই গলাচিপা উপজেলার যে স্লুইস গেট, যেগুলো মেজর যে স্লুইস গেট, সেগুলো 10টা স্লুইস গেট মেরামত করা হবে এবং আরও 3টি স্লুইস গেট নতুন করে নির্মাণ করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে বোয়ালিয়া স্লুইস গেটের আওতায় 3,500 হেক্টর ফসলি জমি রয়েছে। সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষিত বিতর্ক মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 2 প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। এবিসি নিউজ নেটওয়ার্কের আয়োজনে এই বিতর্ক ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতি এখন সরগরম। প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থীর একে অন্যকে ঘায়েল করে দেওয়া বক্তব্য নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 58 দিন। এরই মধ্যে নির্বাচনী লড়াই জমে উঠেছে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় সময়ে মঙ্গলবার রাতে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এবিসি নিউজের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই প্রার্থীর টেলিভিশন বিতর্ক। আর এখানেই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়া দোদুল্যমান একটি অঙ্গরাজ্য হিসেবে পরিচিত। আর এখানেই বিতর্কটি যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। এরই মধ্যে বিভিন্ন নির্বাচনী সমাবেশে কমলাকে আক্রমণ করে স্বভাবসুলভ বক্তৃতা দিচ্ছেন ট্রাম্প। বলেছেন, বামপন্থী একনায়কের অধীনে যুক্তরাষ্ট্র ভয়াবহ এক দেশে পরিণত হবে। শ্বেতাঙ্গ রক্ষণশীলদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাইডেন ও কমলা অভিবাসনের নামে সারা পৃথিবী থেকে খুনি, শিশু নির্যাতক ও ধর্ষণকারী আমদানি করেছে। অপরদিকে রাজনৈতিক বিরোধীদের দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে অস্ত্র। প্রচারণায় থেমে নেই ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসও। পেনসিলভেনিয়াতে পৌঁছে গেছেন তিনি। রোববার দিনভর বিতর্কের জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে তাকে। পিটার্সবার্গে সমর্থকদের উদ্দেশ্যে কমলা বলেন, যুক্তরাষ্ট্রে বিভক্তির রাজনীতি পরিবর্তনের সময় এসেছে। সবাইকে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ট্রাম্পকে একজন মিথ্যুক এবং ফৌজদারি অপরাধী উল্লেখ করে বলেন, সরাসরি বিতর্কের মঞ্চে তাকে পাকড়াও করার এটি মোক্ষম সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে টিভি বিতর্ক একটি প্রচলিত রেওয়াজ। এই বিতর্ক জনসমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মঙ্গলবারের বিতর্ক ঘিরে ট্রাম্প ও কমলার সমর্থকদের মধ্যে যেমন বিরাজ করছে উত্তেজনা, তেমনি মার্কিন জনগণও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সম্মুখ সমরে এই তর্কযুদ্ধ দেখার জন্য। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চলতি মাসে নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ। অনুমোদিত হয়েছে প্রেসিডেন্ট কর্তৃক দেশটির কর্মসংস্থান আইনের 8ম সংশোধনী। দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতির সংশোধনের পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা। তবে আগ্রহী কর্মীদের কর্মসংস্থান যাচাই বাছাইয়ের মাধ্যমে মালদ্বীপে যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। ভিসা চালুর 3 মাস পরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে মালদ্বীপ। বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে কাজ করতে আগ্রহী হলেও দেশটির সরকারের নির্ধারিত কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়ায়। মালদ্বীপের আইনে দেশ প্রতি বরাদ্দ ছিল মাত্র 1 লাখ কর্মী। সে অনুযায়ী কর্মী পাঠায় বাংলাদেশ। এবার কোটা পদ্ধতির পরিবর্তে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে দেশটি। থাকছে না কোনো নির্দিষ্ট সংখ্যার বাধা ধরা নিয়ম। প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু দেশটির কর্মসংস্থান আইনের 8ম সংশোধনীর অনুমোদন দিয়েছেন। নবগঠিত মন্ত্রিসভা কমিটি যাচাই বাছাই করে নিয়ম মেনে কর্মী নিয়োগ দেবে বলে সংশোধনীতে উল্লেখ করা আছে। বেতনের অনিয়মের পাশাপাশি কোম্পানিগুলো যেকোনো অবৈধ পন্থার সাহায্য নিলেই গুনতে হবে 50,000 রুপিয়া জরিমানা। আইন অমান্যকারী প্রতিষ্ঠান নতুন করে কর্মী নিয়োগ দিতে পারবে না। দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতি সংশোধনে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা। 1 লক্ষ শ্রমিকের যে কোটা সিস্টেমটা ছিল সেটা রিসেন্টলি ওদের মন্ত্রণালয় উঠাই দিয়েছে। এখন ক্যাবিনেটের মাধ্যমে যে দেশে থেকে যতটুকু প্রয়োজন সেই শ্রমিক আনতে পারবে। মালদ্বীপে আসতে ইচ্ছুক প্রবাসীদের ভিসা যাচাই বাছাই করে বৈধ পথে দেশটিতে পাঠাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান প্রবাসীরা। বৈধ কিছু লোক ছিল, তাদেরকে ফাটাই দিতেছে, তাদের কারণে এখন আমাদেরও সমস্যা হইতেছে। তো আমি আসলে বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালে যে সরকার আছে তার কাছে আমরা রিকোয়েস্ট করব, মালদ্বীপে তারা কি বৈধভাবে আসতেছে না অবৈধভাবে বা ফ্রি ভিসা আসতেছে এগুলো যাচাই বাছাই করে যেন তাদেরকে পাঠানো হয়। মালদ্বীপে কাজের ভিসায় আসতে ইচ্ছুকদের দুই দেশের সরকারি নির্দেশনা মেনেই আসার পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। আমরা বাংলাদেশ থেকে যারা নতুনভাবে মালদ্বীপে কাজ করতে আসবেন অবশ্যই তারা সঠিকভাবে যাচাই বাছাই করে কোম্পানি সম্পর্কে খোঁজখবর নিয়ে এবং আপনার যে ভিসা সেটি যাচাই করে আমাদের বিএমইটি ক্লিয়ারেন্সে নিয়ে তারপরেই মালদ্বীপে আসবেন। কর্মসংস্থান আইনের সংশোধনী খসড়া তৈরির তারিখ থেকে 3 মাসের মধ্যে সরকারি গেজেট প্রকাশ করে নতুন কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ। আরও বড় পরিসরে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা। নিজেদের সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে এই আগ্রহের কথা জানান তারা। প্রকৌশলীরা বলছেন, আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন বিপ্লব হিসেবে রিয়েল আই নামে অসম্ভব শক্তিশালী এক নতুন প্রযুক্তির আবির্ভাব হচ্ছে,
যা দারুণ ক্ষমতা নিয়ে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে নাটকীয়ভাবে পাল্টে দেবে মনুষ্য জীবনযাপন। ক্যালিফোর্নিয়া থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, সংক্ষেপে AABEA, যুক্তরাষ্ট্রে প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলাদেশিদের সংগঠন এটি। সহস্রাধিক বাংলাদেশি প্রকৌশলী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি দপ্তরে উচ্চ পদে কাজ করছেন বেশ সফলতার সাথে। তবে প্রবাসে থেকেও এক মুহূর্তের জন্য যেন ভুলছেন না প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। সুযোগ পেলেই হাত বাড়িয়ে দিচ্ছেন যে কোনো প্রয়োজনে। ক্যালিফোর্নিয়ায় AABEA এর 3 দিন ব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে নিজেদের আগ্রহের কথা জানান প্রকৌশলীরা। আমাদেরকে যদি গভর্নমেন্ট এই সুযোগটা দেয় তাহলে তো ডেফিনেটলি আমরা চাইবো বাংলাদেশের জন্য কিছু করতে, কারণ আফটার অল আমরা সবাই বাংলাদেশ। আমরা কোনো কন্ডিশন নিয়ে সাপোর্ট দিব না, আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিব। ইনশাল্লাহ আমরা যে কোনো প্রজেক্টে বাংলাদেশে কাজ করার জন্য প্রস্তুত। এই আয়োজনে আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী অভিনব উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা জীবন বদলে দিচ্ছে প্রতিনিয়ত। আগামী 10 বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন পর্যায়ে পৌঁছাবে তা নিয়ে বিজ্ঞানী কিংবা বিশেষজ্ঞদের কৌতূহলের কোনো কমতি নেই। তাঁদেরই একজন ভাইল ফরমিয়ন নামে এক অধরা কণার অস্তিত্ব আবিষ্কারক, যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইউজিন হিগিংস অধ্যাপক। বাংলাদেশি এই গবেষক আগামীর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানালেন বিস্ময়কর তথ্য। AI থেকে রিয়েল আই এর দিকে যেতে পারবো, রিয়েল ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করতে পারবো 20-30 বছরের মধ্যে। কিছুটা এই মেশিনগুলো হয়তো মানুষের লেভেলে ফুললি কাজ করবে না, কিন্তু কিছু মানুষের ফাংশন হয়তো করতে পারবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বব্যাপী প্রায় 5.5 কোটি মানুষ ডিমেনশিয়া বা স্মৃতিলোপ রোগে আক্রান্ত। বর্তমান বিশ্বে 7ম মৃত্যুর প্রধান কারণ এটি। মানুষের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি ও ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়া বিলম্ব করতে ইঞ্জিনিয়ারিং তত্ত্ব তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেনের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক। ডিমেনশিয়াটা ডিলে করতে পারি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা প্রসেস দিয়ে আমার শরীরে এই ডিমেনশনটা ডিলে হচ্ছে। তো এটি হচ্ছে আমাদের মেইন কন্ট্রিবিউশন। যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের জাতীয় কনভেনশন ও সংগঠনের 40 বছর পূর্তি উৎসব শেষ হয় স্থানীয় সময় রোববার। এবার 5 বিশিষ্ট প্রকৌশলীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনের গালা নাইটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ। অনেকটা কাকতালীয়ভাবে নিজের সঙ্গীত জীবনের 40 বছর পূর্তি পালনে সুরের জাদুতে মুগ্ধ করেন দর্শকদের। প্রকৌশলীদের মিলনমেলায় অংশ নিয়ে বাংলাদেশি প্রকৌশলীরা জানিয়েছে যে তারা তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছে ঠিক সেইভাবে বাংলাদেশকেও সেবা দিতে আগ্রহী। লস্কর আল মামুন, সময় সংবাদ, হোটেল শেরাটন, চেরিটোস, ক্যালিফোর্নিয়া। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।